ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। এবার এই পাঠ্যটা তোমাদের আমি পড়াবো, পাঠ্য রিলেটেড যে টিপসগুলো আছে সেগুলো তোমায় বলবো, তোমাদের বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ গল্প। গল্প বলতে ভুল হবে, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাক্তন 11তম রাষ্ট্রপতি যিনি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, তারই যে আত্মজীবনী দ্য উইংস অফ ফায়ার, সেই বইয়েরই একটা অংশ আমাদের পাঠ্য বইয়ে রাখা হয়েছে। এটা আজকে আমরা ধীরে ধীরে পড়বো। চলো এবার এগিয়ে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে তোমরা টাইটেলটা দেওয়া রয়েছে স্ট্রং রুটস। আচ্ছা, এবার আমরা চলে যাই অ্যাবাউট দ্য অথরে। মানুষটার কিন্তু হাসিটার মধ্যে একটা বিশেষ বিশেষত্ব আছে। ওনার সারা জীবনের কর্মকাণ্ড, ওনার ত্যাগ, ওনার অবদান কিন্তু আমাদের দেশের দেশের মধ্যে একটা সবথেকে বড় সম্পদ। যিনি আজ কিন্তু আমাদের মধ্যে নেই, তিনি চলে গেছেন, অথচ তার যে কৃতিত্ব, তার যে অবদান, সেটা কিন্তু অনস্বীকার্য। এবং আজকে ভারতবর্ষের মহাকাশ গবেষণা, হ্যাঁ তোমরা জানলে যে রিসেন্টলি কিন্তু চন্দ্রায়ন হয়ে গেল, হ্যাঁ সাকসেসফুলি সেটা এস্টাবলিশড হয়ে গেছে। আরও যে আগামী প্রজেক্টগুলো চলতে আসবে, ইসরো যে সমস্ত প্রজেক্টগুলো আগামী দিনে নিয়ে আসবে, তার কিন্তু কাণ্ডারি বা পায়োনিয়ার, যাকে পথপ্রদর্শক বলে ইংরেজিতে, বাংলায় বলে পথপ্রদর্শক, ইংরেজিতে বলে পায়োনিয়ার, তিনি হলেন এই মানুষটা। সারাটা জীবন কিন্তু একটা ছাপোষা লাইফ লিড করে, একদম যতটুকু দরকার ততটুকু লাইফ লিড করে তার জীবনের সমস্তটাই দেশের জন্য কিন্তু তিনি দিয়ে গেছেন। তো যাই হোক, এই মানুষটার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, প্রণাম নিয়ে আমরা এই পড়াটা শুরু করি। আচ্ছা, ডক্টর এপিজে আব্দুল কালামের পুরো নামটা দেখো লেখা রয়েছে আবুল ফকির জৈনুলাবুদ্দিন আব্দুল কালাম। আবুল ফকির জৈনুলাবুদ্দিন আব্দুল কালাম। এক্ষেত্রে বলে রাখি, ওনার যে পিতা, ওনার পিতার নাম ছিল জয়নুলাবুদ্দিন, অর্থাৎ ওনার পিতার নামটা কিন্তু ওনার মাঝে দেওয়া রয়েছে, আবুল ফকির জৈনুলাবুদ্দিন আব্দুল কালাম। বর্ন 1931, 1931 সালে তার জন্ম। হি ওয়াজ ডাইড ইন 2015, 2015 সালে এই পরম মানুষটার পরলোক গমন। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে মহাকাশ গবেষণা, ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান, সেই মহাকাশ বিজ্ঞানের যত ধাপ, যত সিঁড়ি এই দেশ উঠেছে, তার পথপ্রদর্শক, তার কাণ্ডারি হলো এই মানুষটা। For a major part of his life, he worked as a scientist in Indian space programs. জীবনের প্রাইম মুহূর্তটা, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা তিনি এই দেশকে দান করেছেন, এবং এই দেশের যে সকল মহাকাশ গবেষণা বা মহাকাশ অভিযান হয়েছে তার কিন্তু অন্যতম পথপ্রদর্শক এই মানুষটা। Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. একজন বিজ্ঞানী হওয়ার পাশাপাশি, একজন রকেট সায়েন্টিস্ট হওয়ার পাশাপাশি এই মানুষটার কিন্তু একটা সৃজনশীল মন ছিল। বিজ্ঞানীদের আমরা ভাবি যারা যন্ত্র নিয়ে পড়াশোনা করে, যারা ফরমেশন নিয়ে পড়াশোনা করে, যারা কেমিক্যাল কম্পোজিশন নিয়ে পড়াশোনা করে, তারা হয়তো সাহিত্যিক হয়ে উঠতে পারবে না, বা তাদের মধ্যে সাহিত্য প্রতিভা হয়তো কম থাকে। এটা কিন্তু ভাবা পুরোপুরি ভুল, এমনটা নয়। এই মানুষটা কিন্তু এতটা সুন্দর পরিশীলিত মনের মানুষ যে তার লেখাগুলো যদি তোমরা পড়ো, তিনি জীবনে যেগুলো লেখাগুলো রেখে গেছেন, সেই লেখাগুলো যদি পড়ো, যেগুলো অমূল্য সম্পদ, সেখানে বুঝতে পারবে যে মানুষটার কিন্তু সৃজনশীলতা এবং সাহিত্য প্রতিভাও যথেষ্ট ছিল। ভারতবর্ষ 2020 সালে কেমন হবে তার একটা কাল্পনিক চিত্র তিনি তার বই ইন্ডিয়া 2020-তে লিখে গেছেন। ইগনাইটেড মাইন্ডস, উদ্দীপিত মন। উদ্দীপিত মন এমনই একটা পিস অফ আর্ট বলবো, যেটা পড়লে পরে তোমরা জানতে পারবে যে একটা মনের বিকাশ বা তার চিন্তা, তার ত্যাগ বা তার কোনো লক্ষ্যে পৌঁছে যাওয়ার ক্ষমতা কতটা, এটা আমরা পড়লে জানতে পারবো। আর উইংস অফ ফায়ার, যেটা হচ্ছে এই মহান মানুষটার আত্মজীবনী, যেখানে তার
সমস্ত মানে একবারে তার ফ্যামিলি থেকে শুরু করে তার কর্মকাণ্ড, তার কর্মজীবন, তার জীবনের সাফল্য, দুঃখ সবটাই উঠে এসছে। সে হচ্ছে অটোবায়োগ্রাফি, তার নাম হচ্ছে উইংস অফ ফায়ার, যেখান থেকে আমাদের এই পাঠ্যটা স্ট্রং রুটস নেওয়া হয়েছে। তাহলে যদি তোমাদের এক্সামে কোয়েশ্চেন আছে যে স্ট্রং রুটস কোথার থেকে নেওয়া হয়েছে, তোমাদের কিন্তু লিখতে হবে স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। ঠিক আছে, উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। এখানে কিন্তু তিনি ভারতবর্ষের 11তম প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে এই দেশের সেবাও তিনি কিন্তু করেছেন। হ্যাঁ, অর্থাৎ এই রাষ্ট্রকে বিশ্ব দরবারে উপস্থাপনের কাজও তিনি করেছেন। তাই এবার তোমরা তো শুনলেই এই মানুষটার এই স্বল্প কথায় কিন্তু এনার জীবনী ব্যাখ্যা করা সম্ভব নয়। এটা আমি আবারও বলছি, এনার প্রতিভা, এনার কর্মকাণ্ড, এনার ত্যাগ, এনার অবদান অনস্বীকার্য, এবং সেটা কিন্তু এই 4-5টা লাইনের মধ্যে কিন্তু প্রকাশ করা যায় না। যেহেতু আমরা পাঠ্যটা পড়ছি, সেই অর্থে কিন্তু আমাদেরকে এই জায়গাটাকে একটু পড়ে নিতে হচ্ছে বা দেখে নিতে হচ্ছে। আচ্ছা, আমি একটু এ পাশে চলে যাই, তাহলে হয়তো তোমাদের একটু সুবিধা হবে। দেখো, নাও অ্যাবাউট দ্য টেক্সট। এবার চলে আসলাম মূল ভূখণ্ডে, অর্থাৎ যেখানে আমাদের পড়াটা শুরু করবো, এবং পড়াটা শুরু করার আগে পড়াটার টেক্সচারটা কেমন হবে, তার সারফেসটা কেমন হবে, কি বিষয়গুলো আছে, তার একটা শর্ট হাইলাইটেড ওয়ে রাখা হয়েছে। দেখো কি বলা হয়েছে। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। প্রিভিয়াসলি যেটা আমি মেনশন করেছিলাম তোমাদের, যে স্ট্রং রুটস নামক পাঠ্যটি নেওয়া হয়েছে কোথা থেকে, এক্সট্র্যাক্ট করা হয়েছে ডক্টর কালামের লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে সেটা এক্সট্র্যাক্ট করা হয়েছে। আচ্ছা, ইন দিস এক্সট্র্যাক্ট, অর্থাৎ যে অংশটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, সেই অংশের মধ্যে হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। লেখক বলেছেন তার শৈশব কালের কথা, তার চাইল্ডহুডের কথা, এবং সেটা কোথায়, তার নিজের যে শহর, সেই শহরে, তার নিজের শহরে তার ছেলেবেলাটা কিভাবে শুরু হলো, কিভাবে বড় হয়ে উঠলো, তারই ধারাপাত তোমরা পাবে এই গল্পে। দ্য পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ। পিস অর্থাৎ এই যে পড়াটা তোমরা পড়তে যাচ্ছ, সেটা উপস্থাপন করবে একটা আনন্দদায়ক স্কেচ অর্থাৎ চিত্র অফ দ্য অথার্স আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। তাহলে এই পাঠ্যটি যখন তুমি পড়বে, পড়ার পর তুমি কি জানতে পারবে, এই পাঠ্যটি পড়ার পর তুমি জানতে পারবে যে এই মানুষটার যে জীবনের শুরুর দিকটা কিভাবে শুরু হয়েছিল, তার বৃদ্ধি কিভাবে ঘটলো, এবং তার জীবনে আধ্যাত্মিকতার বিকাশ বা বেড়ে ওঠা কিভাবে সম্ভব হলো। স্পিরিচুয়াল, দ্য ওয়ার্ড স্পিরিচুয়াল রিলেটস টু গড অর আল্লাহ। ঠিক আছে, যাই বলি না কেন, ঈশ্বর আল্লাহ যাই বলি না কেন, সেই সংক্রান্ত যে ভাবনা বা মতামত বা আদর্শ যাই বলো না কেন, তাকে বলা হয় স্পিরিচুয়াল গ্রোথ, অর্থাৎ আধ্যাত্মিকতার বিকাশ। সেটা কি করে ঘটলো সেটা আমরা এখানে জানতে পারবো। তাহলে এটা যদি একটা ছোট্ট সামারি বের করে নিই, এই কটা লাইনের সামারিটা এটাই হবে যে কালামের ছেলেবেলা তার নিজের হোম টাউনে কেমন ছিল, তার সেই ছেলেবেলাটা তার কাছে একটা খুব আনন্দদায়ক ছবি, যে ছবির মধ্যে তিনি দেখিয়েছেন তিনি কিভাবে বড় হয়ে উঠলেন, তার পিতামাতার সাথে কেমন সম্পর্ক, পারিবারিক কি ভিত্তি রয়েছে তার, হ্যাঁ, ইত্যাদি নানা বিষয়গুলো, সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্পিরিচুয়াল গ্রোথ, অর্থাৎ তার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ, ঈশ্বরের প্রতি তার নিবেদন ভাব কিভাবে জেগে উঠলো, এর মধ্যে কি কোনো ফ্যামিলি ইনফ্লুয়েন্স ছিল নাকি নিজে থেকেই তিনি এটা গড়ে তুলতে পারছিলেন, এই সব ইনফরমেশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে একটা ছবি রাখা হয়েছে। এবার এই ছবিটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, ভেরি সিগনিফিক্যান্ট পিকচার। লুক অ্যাট দ্য পিকচার, দেয়ার ইজ এ বিগ ট্রি। এখানে একটা বড় গাছ রয়েছে, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক গাছ রয়েছে, যে জল আলো বাতাস পেয়ে ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠেছে। কিন্তু যে এই প্রকৃতির পাশাপাশি এই আবহাওয়ার পাশাপাশি যাই বলো না কেন, তার বড় হয়ে ওঠার পেছনে যে মূল কানেকশনটা, সেটা কিন্তু এই রুটসগুলো।
এই যে রুটসগুলো, যার সাথে সে তার প্রকৃতি মায়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। মনে রাখবে যে কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে যদি তার গোড়াটা শক্ত না হয়, হ্যাঁ, সে তুমি কোনো এক্সামের প্রিপারেশন বলো, তোমার লাইফের কোনো একটা বড় অ্যাচিভমেন্ট বলো, হ্যাঁ, ইফ ইউর প্রিপারেশন ইজ নট স্ট্রংলি অ্যাটাচড টু দ্য গ্রাউন্ড, হ্যাঁ, where your preparation will be developed, then তোমার কিন্তু প্রিপারেশন ভালো হবে না বা তোমার বৃদ্ধি ভালো হবে না। অর্থাৎ এই গাছটার শিকড়গুলো যদি নড়বড়ে হতো, হ্যাঁ, প্রকৃতি মায়ের সাথে তার যদি সম্পর্কটা সঠিকভাবে না হতো, তাহলে কিন্তু এই ছোট্ট চারা গাছটা একদিন কিন্তু এরকম একটা মহিরুহে বা এরকম বড় বৃক্ষে পরিণত হতে পারতো না। সো এই যে জায়গাটা, এটা হচ্ছে কালামের পরিবার। এটা কি কালামের পরিবার, অর্থাৎ এখানে রুটস কথাটা দিয়ে বুঝিয়েছে তিনি তার ফ্যামিলিকে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে তোমার লেসন এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে দ্য ওয়ার্ড রুট স্ট্যান্ডস ফর, কিসের প্রতীক? রুটটা এখানে কিসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে? রুটটা তার পরিবারকে, আর পরিবার বলতে কি, একটা শিশুর পরিবার বলতে বোঝায় তার মা বাবা, সে ফ্যামিলিতে থাকা বাকি আত্মীয় পরিজন। ঠিক আছে, মনে রাখবে একটা শিশু যখন ভূমিষ্ঠ হলো, তার পৃথিবীতে যখন প্রথম তার জন্ম হলো, তখন তার জগৎ কিন্তু তার মা, তাই তো? তারপরে ধীরে ধীরে তার বাবা এবং তার আত্মীয় পরিজন, এবং তারপরে সে যে পরিবেশে বড় হয়ে উঠছে। তো এই যে জগৎটা তৈরি হচ্ছে, এই জগৎটা যদি সুসংগবদ্ধ হয়, এই জগৎটা যদি স্নেহময় হয়, এই জগৎটায় যদি ভালো নৈতিক শিক্ষা জ্ঞান বুদ্ধি সে পেয়ে যায়, তবে কিন্তু সে একজন আদর্শ পুরুষ কিংবা আদর্শ নারী হয়ে উঠবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। যাই হোক, এবার আমরা চলে যাই পাঠ্যটাতে। কি বলা হয়েছে? রিড দ্য টেক্সট। আচ্ছা, দেখো পাঠ্যটা পড়ছি। এখানে গোটা গল্পটাকে বেশ কয়েকটা স্লাইডে ডিভাইডেড করা হয়েছে, কারণ নইলে তোমাদের বুঝতেও সমস্যা হবে, এবং ক্লাসটা যদিও বড় হবে, তোমাদের কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। এর মূলত কারণ তোমাদের এক্সাম, তোমাদের পড়তে হবে, কিন্তু শুধু তাই নয়, একটা মানুষকে স্টাডি করতে গেলে কিন্তু তার যদি কোনো রিটেন পিস, অর্থাৎ কারো যদি কোনো লেখাকে তুমি খুব ভালো করে মন দিয়ে পড়তে পারো, তবে কিন্তু বহু ইনফরমেশন তুমি পাবে, যেটা তোমার ওই মানুষটাকে বুঝতে সাহায্য করবে। তাই জন্য কিন্তু ধৈর্যের যেন সামান্য পরিমাণও ঘাটতি না হয়। আচ্ছা, আই ওয়াজ বর্ন ইনটু a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. দেখো, I was born into a middle class Tamil family. আমার জন্ম হয়েছিল মধ্যবিত্ত এক তামিল পরিবারে। মধ্যবিত্ত এক তামিল পরিবারে। The word middle class ইউজ হয়েছে মধ্যবিত্ত বোঝাতে। ঠিক আছে, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্ম হয়েছে। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন, অর্থাৎ দ্বীপপুঞ্জ নগর। দ্বীপ তো বোঝোই, চারদিকে জল, মাঝখানে স্থল। দ্বীপপুঞ্জ নগর কি? সেই দ্বীপপুঞ্জ নগর নাম কি? রামেশ্বরম। হ্যাঁ, সেই দ্বীপপুঞ্জ নগরের নাম কি? রামেশ্বরম। কোথায় সেটা? ইন দ্য ইস্টওয়াইল ম্যাড্রাস স্টেট। আচ্ছা, ম্যাড্রাস স্টেটের আগে লেখা রয়েছে একটা শব্দ ইস্টওয়াইল। ইস্টওয়াইল কথার অর্থ হচ্ছে তৎকালীন বা তখনকার। ম্যাড্রাসের বর্তমান নাম হচ্ছে চেন্নাই। ঠিক আছে, কিন্তু আগে সেটা ছিল মাদ্রাজ। সেই ওই জন্য বলেছে যে তখনকার দিনে যে মাদ্রাজ নাম ছিল, সেইখানে যে দ্বীপপুঞ্জ নগর রামেশ্বরম, সেই রামেশ্বরমে এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম। খুব সহজ সরল ভাষায় কিন্তু তিনি তার উপস্থাপন করেছেন। এটা কিন্তু একটা আর্ট। ইফ আ পার্সন রিপ্রেজেন্টস হিজ ওয়ার্ডস ইন এ ভেরি সিম্পল ওয়ে, যদি একটা মানুষ যে তার মনের কথা বা কথাগুলোকে খুব সহজ সরলভাবে বলতে পারে, দেখবে তার অডিয়েন্স ক্যাচিং পাওয়ারটা কিন্তু খুব বেশি। কোনো একটা মানুষ কোনো একটা জটিল কথাকে বা কোনো একটা বিষয়কে খুব সহজ সরলভাবে যদি বলতে পারে, তখন দেখবে তার অডিয়েন্সের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে মানে এই ব্যাপারটা কিন্তু একটা আর্ট, যে কোনো একটা বিষয়কে খুব স্বাভাবিকভাবে বলা। তাই এখানে ওই মাদ্রাজ যে রাজ্য, তৎকালীন যে মাদ্রাজ রাজ্য, সেখানের একটা দ্বীপপুঞ্জ নগর রামেশ্বরম, একটা আইল্যান্ড টাউন, সেখানে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হলো কালামের। My father Jainulabuddin had neither much formal education nor much wealth. বোঝো, my father, আমার পিতা জয়নুলাবুদ্দিন, আমরা নামটা পড়ার সময় বলেছিলাম আবুল ফাকির জয়নুলাবুদ্দিন আব্দুল কালাম। তোমরা হয়তো জানো যে এমন একজনের নাম
যিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট জগতের একজন উজ্জ্বলতম নক্ষত্র, এবং যার ওপর ভিত্তি করে গোটা দেশ কিন্তু মানে গোটা বিশ্ব কিন্তু ভারতীয় ক্রিকেট টিমকে চেনে, সে হচ্ছে সচিন তেন্ডুলকার, তাই তো? যার পুরো নাম সচিন রমেশ দেব তেন্ডুলকার, ঠিক আছে? রমেশ তেন্ডুলকার হচ্ছে ওনার পিতার নাম কিন্তু। আচ্ছা, তেমন করে মাই ফাদার জয়নুলাবুদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার পিতা জয়নুলাবুদ্দিনের না ছিল খুব বেশি প্রথাগত বা বেসিক এডুকেশন, বুনিয়াদী শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল হচ্ছে অর্থ। এই কথা আমরা সকলেই জানি। শিক্ষা দীক্ষা এবং অর্থ ছাড়া একটা মানুষের বর্তমান জীবনে অবস্থান শূন্য, তাই তো? কারণ যার বিদ্যে নেই তার কিন্তু স্থান নেই, আর যার অর্থ নেই তার কিন্তু স্থান নেই, তাই তো? এরকম একটা ব্যাপার। কিন্তু বিদ্যা এবং অর্থ যার দুটোই নেই, তাহলে সমাজে তার কি পরিণতি হতে পারে তুমি ভেবে দেখো। তাই কালাম বলছে আমার পিতার কিন্তু না ছিল বুনিয়াদী শিক্ষা, অর্থাৎ স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করার পাঠ আমার বাবা কোনোদিনও করতে পারেনি বা করেনি। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থকড়ির দিক থেকে যে আমরা খুবই একটা মনে করো একটা হাইফাই অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি তা নয়, তাহলে কিন্তু এই মিডিল ক্লাস কথাটা অ্যাড হতো না, বুঝতে পারলো তো? অর্থাৎ ওই দিন আনা দিন খাওয়া, অভাব অভিযোগ, নানা রকম এই ব্যাপারটা, হ্যাঁ, অনেক স্বপ্ন পূরণ হয় না, এমন একটা পরিবারে কিন্তু জন্ম, হ্যাঁ, যেখানে আমার বাবার কিন্তু না বুনিয়াদী শিক্ষা ছিল খুব একটা বেশি, না কিন্তু প্রথাগত বাকি এলাকাবাসীদের মতো যে অর্থনৈতিক বা ইকোনমিক যে স্ট্যাবিলিটি সেটাও কিন্তু ছিল না। ডেসপাইট, সত্ত্বেও, মানে অর্থাৎ এগুলো থাকা সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও? লেখাপড়া না থাকা সত্ত্বেও, অর্থ না থাকা সত্ত্বেও কি করলো? These disadvantages he possessed great innate wisdom and a true generosity of spirit. দেখো কি বলছে, অর্থাৎ যে কথাগুলো বললাম, এই যে তোমার প্রথাগত শিক্ষা না থাকা, অর্থ না থাকা, এগুলো কি একটা ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এগুলো হ্যান্ডিক্যাপনেস বলতে পারো। অর্থাৎ এগুলো ছাড়া একটা মানুষ বাজারে কিন্তু অচল, তাই না? সমাজে সে কিন্তু অচল, তার অর্থও নেই, তার বিদ্যাও নেই, তাই তো? সে কিভাবে সমাজে বাকিদের সাথে পাল্লা দিয়ে চলবে? তাই বলেছে যে আমার বাবার এই সকল অসমর্থতাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। আমার বাবা তৈরি করতে পেরেছিলেন, গড়ে তুলতে পেরেছিলেন একটা বড় মাপের সহজাত জ্ঞান, উইজডম মানে হচ্ছে জ্ঞান, অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ একটা কোমল মনের মানসিকতা, একটা কোমল মনের মানসিকতা, একটা উদার মনের মানসিকতা, এবং তার পাশাপাশি একটা সহজাত জ্ঞান তিনি তৈরি করতে পেরেছিলেন। এবার সাধারণত একটা কথা ভাবলে খুব অবাক লাগে, যে মানুষটা কোনোদিন প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজেকে ইনক্লুড করতে পারেনি, যে মানুষটার অর্থ নেই, সে মানুষটা কি করে একটা সহজাত জ্ঞান, হ্যাঁ, তৈরি করতে পারলো, বা তার মধ্যে কি করে পরের জন্য উপকার করা, হ্যাঁ, অন্যের দুঃখকে নিজের মনে করা, এই ভাবগুলো কি করে জানলো? তাই তো? আমরা জানি যে বই হচ্ছে এমনই একটা দর্পণ বা এমনই একটা আয়না, যেখান থেকে আমরা নিজেদের জীবনটাকে যদি দেখি, সে আমাদের কিন্তু নৈতিক শিক্ষা, হ্যাঁ, সামাজিক শিক্ষা সব দিয়ে একটা আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ করে তোলে। কিন্তু যে মানুষটা কোনোদিন বইয়ের পাতায় নিজেকে সন্নিবেশ ঘটাতে পারেনি, যে মানুষটা নিজেকে বইয়ের পাতায় কোনোদিন অ্যাটাচ করতে পারেনি, যার কোনো ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি নেই, সেই মানুষটা কি করে একটা বড় মাপের সহজাত জ্ঞান বা কি করে একটা উদার মানসিকতা তৈরি করতে পারে, হ্যাঁ, কিভাবে তার মধ্যে একটা সত্তা তৈরি হতে পারে, সেটা কিন্তু ভাবার বিষয় যে তিনি কিভাবে তৈরি করেছিলেন। দেখা যাক। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার, আশিয়াম্মা। তার ছিল একজন আদর্শ সঙ্গিনী, অর্থাৎ জীবন সঙ্গিনী। এখানে আইডল হেল্পমেট রিপ্রেজেন্টস কালাম মাদার, আশিয়াম্মা। কালামের মায়ের নাম কি? আশিয়াম্মা। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রেখো। কালামের পিতার নাম জয়নুলাবুদ্দিন এবং মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। তা বলছে আমার মা ছিল আমার পিতার একজন আদর্শ সঙ্গিনী, আইডল হেল্পমেট। এই ওয়ার্ডটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট, এবং এই ওয়ার্ডটা কিন্তু খুব একটা কি বলবো, খুব একটা ডোমেস্টিক ওয়ার্ড, যে ওয়ার্ডটা কিন্তু একটা সংসার গড়ে তোলার পেছনে একজন রমণীর ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই জন্য যে কালামের পিতার এই যে অর্থনৈতিক এই দৈন্যতা বা এই যে শিক্ষাগত যে খামতি, তারপরও মানুষটা সমাজের মধ্যে একটা জায়গা নিয়ে আছে, তার ফ্যামিলি যদি সাপোর্ট, তার ফ্যামিলিকে, ফার্স্ট ফ্যামিলিকে, তার
ওয়াইফ, সে যদি তাকে মানসিকভাবে সাপোর্ট না করতো তাহলে কি আজকে কালামের এই সুশিক্ষা সম্পূর্ণ হতো না। আজকে যদি আমরা দেখি যে আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা মার মধ্যে যদি কোনো কলহ থাকে, তার ইফেক্ট আমাদের মধ্যে পড়বে কি না? ডেফিনেটলি পড়বে, তাই তো? তাই জন্য এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি যে আমাদের পরিবারের মধ্যে শুধু ওই লেখাপড়া করব, বড় হয়ে উঠবো তা নয়, স্নেহের জায়গাটা, ভালোবাসার জায়গাটা এবং সবার মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট সেটা তৈরি করার জায়গাটাও কিন্তু একটা শিশুর থাকে। তো এবার এই যে মানুষটা যে অর্থনৈতিকভাবে দৈন্য, যার দিন আনা দিন খাওয়া, সে মানুষটার পাশে যদি তার হেল্পমেট বা তার সঙ্গিনী যদি সাপোর্টেবল না হতো তাহলে কি আজকে কালাম এত বড় হতে পারতো না। মনে রাখবে কিন্তু সামান্য পরিমাণ শেকড়ে যদি পচন ধরে একটা বড় গাছ কিন্তু মরে যায়, বুঝতে পারলো তো? তাই সেইখানে যে ভিত্তিটা সে দাঁড়িয়ে রয়েছে কালাম, যেখানে তার যে ভিত্তিটা কালামের জন্ম, সেই ভিত্তিটা কিন্তু ভালোবাসা, বিশ্বাস, স্নেহ, মমতা দিয়ে তৈরি। হ্যাঁ, আচ্ছা, I do not recall, recall কথার অর্থ মনে করা বা রিমেম্বার। I do not recall the exact number of people she feed every day. She feed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. দেখো এবার কি বলা হয়েছে, I do not recall, আমি মনে করতে পারছি না, I কে কালাম, আমি মনে করতে পারি না আসল সংখ্যাটা কত, এক্সাক্ট নাম্বারটা কত ছিল মানুষদের যাদেরকে আমার মা, শি ইজ আশিয়াম্মা, প্রতিদিন খাইয়েছিল, প্রতিদিন খাইয়েছিল। দেখো মধ্যবিত্ত পরিবার, নিজেদেরই খাওয়ার জোটে না, অথচ বাইরের বহু মানুষ অর্থাৎ পথিক বা যারা খাওয়ার চেতে এসছে বলছে মা একটু খেতে দাও, সেই সমস্ত মানুষদের কিন্তু খাওয়াতেন। কে খাওয়াতেন? কালামের মা। বোঝো কিন্তু তাহলে এই জিনিসটা যখন একটা শিশু দেখবে যে তার মা ছোটবেলার থেকে সোশ্যাল ওয়ার্ক করছে বা তার মা অন্যের কষ্টকে বুঝছে, সেই শিশুটা যে প্রথমে একটা মাটির দলা, সে কি গুণ পাবে? ভালো গুণগুলি তার মধ্যে অ্যাবজর্ব হবে। সেটাই বলছে যে আমি বলতে পারছি না এক্সাক্ট সংখ্যাটা কয়টা বা কতজন যাদেরকে আমার মা নিত্যদিন কি করতেন? আহার পরিবেশন করতেন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু এই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে প্রতিদিন বাড়ির বাকি মানে আমার বাড়ির ফ্যামিলি সদস্যদের সাথে বাইরের অনেকেই একত্রে বসে একসাথে খেতাম, তাই তো? এটা কিন্তু বর্তমান দিনে সত্যি একটা ব্যতিক্রমী চিত্র। কারণ আজকে যেখানে মানুষ সামান্য একটা খাবার তুলে দিতে, পথে ঘাটে কোনো একটা শিশু খাবার চাইছে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে বিন্দুমাত্র তার মানসিকতা কাঁপে না বা তার মানবিকতা কাঁপে না, সেখানে আমরা দেখতে পাই যে এমন একটা সময় ছিল যখন মানুষ কিন্তু নিজে আধ পেটা খেয়ে কিন্তু অন্যকে খাইয়েছে। এর একটা এক্সাম্পল তোমরা প্রিভিয়াস ইয়ারও পেয়েছো মাদার টেরেসাতে, যেখানে একটা ফ্যামিলিতে খাওয়ার ছিল না, হ্যাঁ, মাদার টেরেসা চাল ঠাল নিয়ে গেলেন, ভদ্রমহিলা নিজের সন্তানদের জন্য রেঁধেও পাশের বাড়িতে সার্ভ করেছেন, বুঝতে পারলো তো? তো দেখো এখানে হচ্ছে দিস ইজ দ্য এক্সাম্পল অফ আইডিয়াল হিউম্যানিটি, এখানেই হচ্ছে আদর্শ মানসিকতা বা মানবিকতার প্রকাশ ফুটে ওঠে। তো এখানেও ঠিক তাই, যে নিজেদের চলে না অথচ বাইরের অনেককেই তিনি খাইয়েছেন, শুধু খাইয়েছেন না, ফ্যামিলির বাকি মেম্বারদের সাথে একত্রে বসে খাইয়েছেন। হ্যাঁ, এখানে হচ্ছে বিভেদতা যে নেই, যে বিভেদ নেই, যে হ্যাঁ, যে আমি কোনো কিছুর মধ্যে কোনো কিছু বিভেদ করি না, সেই ভাবটা এই যে কালাম যে বিভেদ যে করা, মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, ধনী দরিদ্র, হ্যাঁ, উঁচু নিচ বলে যে কিছু নেই, এই যে শিক্ষাটা, এটা সে কার কাছ থেকে পেয়েছিল? তার মায়ের কাছ থেকে। দেখো এগুলোই হচ্ছে মেন রুটস, এগুলোই হচ্ছে স্ট্রং রুটস, আর এগুলোই মেন রুটস। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আচ্ছা, যে এলাকায় আমাদের বাস, সেই এলাকার ওই যে রামেশ্বরমে দূর দূরান্ত পর্যন্ত সকলেই জানতো যে একজন আদর্শ দম্পতি রয়েছে, আদর্শ দম্পতি যারা সোশ্যাল ওয়ার্ক করে, বুঝতে পারলো তো? যারা মানুষের কষ্টকে বুঝতে পারে, তারা কে? কালামের পিতামাতা, ঠিক আছে? তারা কিন্তু একজন আদর্শ দম্পতি হিসাবে বহুদূর অবধি তাদের পরিচিতি ছড়িয়ে পড়েছিল, বুঝতে পারলে? আচ্ছা, my mother's lineage was the more distinguished, one of her forebearers having been bestowed the title of Bahadur by the British. আচ্ছা, গেল। বলছে my mother's lineage was the more distinguished, one of her forebearers having been bestowed the title of Bahadur by the British. দেখো আমার মায়ের
পূর্বপুরুষেরা বা আমার মায়ের বংশটা, লিনেজ যে শব্দটা রয়েছে এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার মায়ের বংশ বা আমার মায়ের পূর্বপুরুষেরা বা যে বংশের থেকে মা এসেছিল সেই বংশটা কিন্তু একটা নামজাদা বংশ। কার তুলনায়? আমার পিতার তুলনায়। কেন? কারণ আমার মায়ের বংশের একজন পূর্বপুরুষ, ফোরবিয়ার্স, পূর্বপুরুষ, ফোরবিয়ার্স কথার অর্থ হচ্ছে পূর্বপুরুষ, কি হয়েছিল? হ্যাভিং বিন বিস্টোড, যাদেরকে উপাধি দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি? দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। কাদের দ্বারা? বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশ সরকারের দ্বারা। অর্থাৎ আশিয়াম্মা এমন ফ্যামিলি থেকে বিলং করতেন যে ফ্যামিলিতে ব্রিটিশদের থেকে কিন্তু বাহাদুর উপাধি পাওয়া মানুষ ছিল। ঠিক আছে, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক বা সিম্পল ম্যাটার, তা নয় কিন্তু খুব একটা সাধারণ, এটা আবার এমন কি না, এটা অনেকটাই। তৎকালীন সময়ে যখন ভারতবর্ষ পরাধীন এবং ব্রিটিশ সরকার ভারতবর্ষে শাসন করছে, রাজশক্তির দ্বারা কোনো একটা মানুষকে, কোনো একজন ভারতীয়কে বাহাদুর উপাধি দেওয়া, বা আমাদের যেমন রবীন্দ্রনাথকে নাইট উপাধি দেওয়া হয়েছিল, তিনি তো পরে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য সেটা সেই উপাধি ত্যাগ করেন, সেটা আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি। তো এটা চারটিখানি ব্যাপার না, এটা টাইটেল অ্যাচিভ করা, একটা উপাধির তকমা পাওয়া, এটা কিন্তু চারটিখানি বিষয় না। তো এই জিনিসটা ছিল কার ফ্যামিলিতে? আশিয়াম্মার ফ্যামিলিতে। বাট ইন দ্য কম্প্যারিজন অফ আশিয়াম্মা, কিন্তু আমাদের জয়নুল আবেদিনের ফ্যামিলিতে এমন কিচ্ছু কিন্তু ছিল না। ওই জন্য বলছে যে আমার মায়ের পরিবারটা মোর ডিস্টিংগুইশ, ইট মিনস রিনাউন্ড, পরিচিত, হ্যাঁ, বিশেষভাবে পরিচিত, কারণ আমার মায়ের বংশের একজন ইংরেজদের দ্বারা কি পেয়েছিল? বাহাদুর উপাধি লাভ করেছিল। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমার পিতামাতার যে কজন সন্তান সন্ততি ছিল তাদের মধ্যে আমি ছিলাম খাটো এবং যার চেহারাটা মোটেই মনে রাখার মতো নয়। rather undistinguished, a look you cannot remember, একবার দেখেও তুমি চেহারাটাকে আর মনে রাখতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ আমার চেহারার মধ্যে এমন কোনো জৌলুস ছিল না, এমন কোনো উজ্জ্বলতা ছিল না যে আমাকে দেখেই কেউ মনে রাখবে। আমি দেখতে ভালো ছিলাম না এবং আমার আকৃতিটাও কি ছিল, মানে হাইটের দিক থেকে আমি কি ছিলাম? শর্ট। যদিও বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যদিও আমার পিতামাতা কিন্তু দুজনেই দীর্ঘকায়ী, অর্থাৎ লম্বা, এবং হ্যান্ডসাম। হ্যান্ডসাম কথার অর্থ কিন্তু সৌম্য সুন্দর। এই শব্দটা অনেকেই ব্যবহার করে, বাংলাটা কিন্তু অনেকের জানা নয়। হ্যান্ডসাম কথার অর্থ হচ্ছে সৌম্য সুন্দর। হ্যাঁ, তোমরা মনে রেখো, হ্যান্ডসাম প্যারেন্টস অর্থাৎ যে পিতামাতা তারা, তার রূপ, রং, হ্যাঁ, এবং আকৃতি সব দিক থেকে তারা পারফেক্ট, কিন্তু তার যে বাকি যে সন্তান সন্ততি তাদের মধ্যে আমার চেহারাটা বড়ই ফিকে এবং মনে রাখার মতো ছিল না। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা থাকতাম আমাদের, বা আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, অর্থাৎ পূর্বপুরুষের বাড়ি, যে বাড়িটা কি আগে থেকেই স্থাপিত। ঠিক আছে, অর্থাৎ বংশ পরম্পরায় যে বাড়িতে আমি বড় হয়ে উঠছি তাকে কি বলা হয়? অ্যানসেস্ট্রাল হাউস। তোমার বাবা, তার বাবা হয়তো এই বাড়িটা তৈরি করেছেন। এখন কয় পুরুষ হলো? তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার মানে কি 3 পুরুষ হয়ে গেল। তো এইরকম ধরনের বাড়িগুলো যেগুলো বংশ পরম্পরায় বা পৈতৃক ভিটা আমরা বাংলায় যাকে বলি, ইংরেজিতে বলা হয় অ্যানসেস্ট্রাল হাউস। আচ্ছা, which was built in the middle of the 19th century, যে গৃহটি বা যে বাসস্থানটি নির্মিত হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। 19 শতকের মাঝামাঝি সময়ে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। দিস ইজ আ ভেরি ইনফরমেটিভ, দিস ইজ আ ভেরি ইনফরমেটিভ কিন্তু একটা জায়গা, খুব তথ্যপূর্ণ একটা জায়গা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কিন্তু, যে কালামের বাড়িটা কত দিনের পুরনো। ঠিক আছে, তখন লিখতে হবে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। ঠিক আছে, এরকম লিখতে হবে কিন্তু, এসে কেউতে পাবো। আচ্ছা, ইট ওয়াজ ফেয়ারলি লার্জ, পুক্কা, নট পুকা, পাকা। এটা কি লেখা আছে? পাকা। এটা পুক্কা নয় কিন্তু, এটা কি? পাকা, PUCCA, পাকা। অর্থাৎ আমরা জানি যে পাকা মানে কি? সিমেন্টেড, অর্থাৎ ইট বালি পাথরের তৈরি বাড়ি না, অবশ্যই পাকা। তখনকার ইট বালি পাথর দিয়ে বাড়ি তৈরি হতো না, কি দিয়ে তৈরি হতো? শোনো, ইট ওয়াজ ফেয়ারলি লার্জ, এটা বেশ একটা বড় বাড়ি, পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন। লাইমস্টোন মিন্স চুনা পাথর। কি পাথর? চুনা পাথর, যেটা সিমেন্ট তৈরি করতে লাগে। লাইমস্টোন অ্যান্ড ব্রিক, ব্রিক মানে ইট, অর্থাৎ চুনা পাথর সাথে ইট মিশ্রণ ঘটিয়ে তারপর কিন্তু আমাদের পাকা বাড়িটি নির্মিত হয়েছিল।
হ্যাঁ, আচ্ছা। অন দ্য মস্কিউ স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমে একটা মসজিদ মোড় ছিল। কি মোড়? মসজিদ মোড়। রামেশ্বরমে একটা কি মোড় ছিল? মসজিদ মোড়। সেই মসজিদ মোড়েই আমাদের বাড়িটা ছিল, মসজিদ মোড়েই আমাদের বাড়িটি ছিল। মাই অ্যাসিস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার পিতা অর্থাৎ জয়নুল আবেদিন, তিনি এমন একটা মানুষ ছিলেন যে মানুষটা কিন্তু চিরকাল বিলাসিতা বা বিলাস ব্যসনকে বর্জন করে এগিয়ে গেছেন বা জীবন অতিবাহিত করেছেন। আমরা জানি যে এখনকার যে জীবনটা আমরা লিড করি সেটা খুব লাক্সারিয়াস, খুব লাক্সারিয়াস। হ্যাঁ, সে মনে করো সেলফোন থেকে শুরু করে তোমার যেখানে ওই এলইডি টিভি আজকে কিউএইচডি বা তার উপরে ইউএসডি আরও অনেক ধরনের ভার্সন বেরিয়ে গেছে, কত কিছু দিয়ে আমরা ওয়াশিং মেশিন, এসি, সব দিক থেকে জীবনটা কিন্তু পুরা বিলাসবহুল। বিজ্ঞান এবং অর্থ হ্যাঁ এমনভাবে মিশ্রণ ঘটেছে যে আজকে জীবন কিন্তু খুব হাইফাই। কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যারা জীবনে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনটাকে হাতে করে নিয়ে বাঁচতে ভালোবাসে। ঠিক সেই ব্যাপারটা আমার বাবার মধ্যে ছিল কি, এবং ডেফিনেটলি মার মধ্যেও ছিল, নইলে দুজনে অ্যাডজাস্টমেন্ট থাকতো না। কি যে আমার পিতা কিন্তু সকল ধরনের মানে তিনি কিন্তু একদম খুব কাঠখট্টা একটা মানুষ, ঠিক আছে? অর্থাৎ যতটুকু দরকার ততটুকু কিন্তু তার প্রয়োজন, এটুকুই দরকারের মধ্যে প্রয়োজনের মধ্যে তিনি অ্যাডজাস্ট করে নিতেন। সকল অপ্রয়োজনীয় যেগুলো কমফোর্ট, আরাম কিংবা বিলাস ব্যসন, লাক্সারিজ, সেগুলোকে সব তিনি অ্যাভয়েড করে চলতেন। হ্যাঁ, তা দেখো এটা কিন্তু জীবনের একটা ট্রেন্ড। তোমরা দেখবে যারা খুব বড় 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 লোক বা খুব যারা বিলিয়নার, মাল্টি বিলিয়নার, অলওয়েজ দে পুট অন সিম্পল ক্লথস, খুব সাধারণ জামা কাপড়ই তারা পরে। দেয়ার লাইফস্টাইল আর ভেরি সিম্পল। হ্যাঁ, কিন্তু তার কম্প্যারিজনে আমাদের, যেখানে আমরা তার মনে করো অর্থনৈতিকভাবে তার নখের যোগ্য না, সেখানে আমরা কিন্তু নিজেদেরকে পুরোপুরি লাক্সারি দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। বুঝতে পারলো তো? এখনও যদি আমরা দেখি যে যারা ভারতবর্ষে বা বাইরে যে সমস্ত বড় বড় কোম্পানির যারা ওনার রয়েছে, তারা কিন্তু সিম্পল কোট প্যান্ট, হ্যাঁ, হাতে একটা ঘড়ি, হ্যাঁ, তাও অ্যানালগ, ডিজিটাল নয়, নর্মাল জিনিসপত্র পরে ঘুরছে। বুঝতে পারলো তো? এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু একটা মানুষের জীবনকে এনজয় করার কিন্তু সিক্রেট কিন্তু। তো তাই বলছে তিনি কিন্তু ওই যেহেতু মধ্যবিত্ত মানুষ মেন্টালিটি রয়েছে, বিলাস ব্যসন করতে পারতেন, কিন্তু না, খুব সহজ সাধারণভাবে অপ্রয়োজনীয় আরামগুলোকে বাদ দিয়ে জীবনটাকে তিনি অতিবাহিত করেছেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. অর্থাৎ তাই বলে জীবনে বাঁচার জন্য যে জিনিসগুলো দরকার এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ, তার কিন্তু অভাব কোনোদিনও বাবা আমাদের দেননি। ওই একটার জায়গায় 6টা জামা এনে দেননি ঠিকই, কিন্তু তাই বলে কিন্তু আমরা পোশাকের কষ্ট করিনি। হ্যাঁ, হয়তো রকমারি খাবার আমাদেরকে এনে দেয়নি, হ্যাঁ, কিন্তু যেটুকুনি বাঁচতে গেলে খাদ্যের প্রয়োজন, তার গুণমান বা সেই খাবারের কিন্তু কোনোদিন অভাব পড়তে দেয়নি। অর্থাৎ কি বলবো, মানুষটা খুব পরিশ্রমী এবং জীবনটাকে সে পরিশ্রম করেই অর্জন করতে চেয়েছিল বা জীবনের স্বাদটা পেতে চেয়েছিল। তাই বাড়িতে হাজারো অভাব থাকা সত্ত্বেও কিন্তু যেগুলো বেসিক জিনিস সেগুলোর কিন্তু কোনোদিনও অভাব ছিল না। যেটুকুনি দরকার সেটুকুনি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, তারপর কি হয়েছে দেখো। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। ইনফ্যাক্ট আমি এই কথা বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি, এত দূর বলে আসার পর তোমাদেরকে এটুকুনি বলতে পারি যে আমার জীবনের যে ধারাপাত তোমরা শুনছো বা যতদূর আমি আমার পরিবারের কথা বলেছি, সে অর্থনৈতিক বলো, সামাজিক বলো, যতটুকু বলেছি, আমি এটুকুনি তোমাদের হলফ করে বলতে পারি যে আমার ছেলেবেলাটা কিন্তু বড়ই সুরক্ষিত ছিল। কি ছিল? বড়ই সুরক্ষিত ছিল। মানে আই নেভার ফিল মাইসেলফ ইনসিকিউর ইন মাই চাইল্ডহুড। আমি আমার মানে ছেলেবেলায় নিজেকে কখনো ইনসিকিউরিটি ফিল করিনি, কিন্তু বাবা মা যা দিয়েছে, যেভাবে বড় করেছে, কখনো মনে হয়নি যে আমি অসুরক্ষিত অবস্থায় আছি। বুঝতে পারলো তো? যথেষ্ট ভালোবাসা, স্নেহ, প্রয়োজন যতটুকু দরকার সব মিলে বাবা মা আমাকে বড় করে তুলেছিল। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব্যগতভাবে এবং আবেগগতভাবে, হ্যাঁ, দুটো দিক থেকেই বাবা মার স্নেহ, পরিবারের সাপোর্ট আমি এমনভাবে পেয়েছিলাম যার জন্য আমার ছেলেবেলাটা বড় সিকিওর ছিল। হ্যাঁ, এবং এটা আমি থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি যে আজকে আমি জীবনে যে শিক্ষায় উপনীত হতে পেরেছি বা যে পথে পৌঁছতে পেরেছি বা যে হাইটে আমি দাঁড়িয়ে আছি, তা আমার পরিবারের কিন্তু ত্যাগ এবং সাধারণ জীবনযাপনের ফলেই তৈরি হয়েছে। আচ্ছা, আই নর্মালি এট উইথ মাই মাদার। শোনো এবার মায়ের প্রসঙ্গে বলছে, সাধারণত আমি মায়ের সাথেই খেতাম।
কার সাথে খেতাম? মায়ের সাথেই খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে, রান্নাঘরের মেঝের উপরে বসে, রান্নাঘরের মেঝের উপর বসে আমি কিন্তু কি করতাম? খেতাম। কার সাথে? মায়ের সাথে। শি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি, কি করতেন? মা খেতে দিতে বসতেন, আমায় খেতে দিতেন, আমি বসতাম মার সামনে, হ্যাঁ, তারপর মা আমার সামনে একটা কি কলা পাতা কেটে রাখতেন, অর্থাৎ কলা পাতার মধ্যে খেতে দেওয়া হতো। কি দিত? অন হুইচ, যে কলা পাতার উপরে, শি দেন ল্যাডলেড রাইস, তারপর তিনি সেইখানে কলা পাতার উপরে দিতেন গলা ভাত। ল্যাডলেড রাইস মিন্স গলা ভাত, যাকে আমরা মার ভাত বা ফেনা ভাত বলে থাকি, ঠিক আছে, দিতেন। তারপরে কি? অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক কথার অর্থ সুগন্ধি, অ্যারোমেটিক কথার অর্থ হচ্ছে সুগন্ধি। সাম্বার হচ্ছে পোস্ত বেটে তৈরি করা হয়, পোস্তটাকে বেটে, যাকে পপি সিড বলি আমরা ইংরেজিতে, বাংলায় বলে পোস্ত, সেই পোস্ত বেটে তৈরি করা হয় এক ধরনের তোমার ওই কাসুন্দির মতন ধরে নাও, তাকে বলা হয় সাম্বার। তো এবার ওই মাদ্রাজ বা চেন্নাইয়ের এদিকের লোকেরা এটা খুব খায়, ধোসার সাথে ইডলির সাথে খুব চলে, শরীর ঠান্ডা রাখে কিন্তু। তো এটা তার ওই গরম ভাতের সাথে ওটা দেওয়া হতো। আচ্ছা, তারপরে কি? ভ্যারাইটি অফ সার্ভ, অর্থাৎ থাকতো নানা রকমের সবজি, নানা রকমের সবজি অর্থাৎ সব মিশ্রিত সবজি, হ্যাঁ, যাকে আমরা তোমার হচ্ছে নিরামিষ তরকারি বলে থাকি, মানে বিভিন্ন রকম সবজিকে মিশিয়ে একটা তরকারি, এটা দেওয়া হতো। তারপরে কি? হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার, সঙ্গে থাকতো কি? বাড়ির তৈরি আচার। অ্যান্ড এ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডলফ মানে হচ্ছে দলা, ডলফ মানে হচ্ছে দলা, হ্যাঁ, এ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, অর্থাৎ বিশুদ্ধ নারকেলের চাটনি, সেটা বাড়িতেই তৈরি করা, সেটা হয়তো দেয়া হতো। এবার ডলফ কথাটা কখন বসবে? মনে করো তুমি কোনো একটা স্পুনে মনে করে কোনো কিছু নিয়েছো, হ্যাঁ, একটু মনে করো একটু তার মধ্যে একটু মনে করো গ্লুই ভাব আছে, অর্থাৎ একটু আঠালো, তারপরে তুমি এরকম করে ঝাঁকি দিয়ে পাতের মধ্যে দিচ্ছ, মনে করবো খাবার পাতে দিচ্ছ, এই যে তখন যে কষে বললো, তখন ওটাকে কি বলে? ডলফ। ওটাকে কি বলে? ডলফ। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে তার পিতার বর্ণনা, তাদের হাউস হোল্ড ব্যাপার, জীবনে লাক্সারিটিস, মার সাথে তার ইন্টারাকশন বা মার সাথে তার বন্ডিংটা কেমন ছিল, খাওয়া দাওয়া, সেগুলো সবটাই বলে দিল। আচ্ছা, এবারে দ্য শিবা টেম্পল দেখি একটু। দেখো, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। বলছে রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দির বা শিব ঠাকুরের মন্দির, যেটা রামেশ্বরমকে খুবই জনপ্রিয় করেছিল তীর্থযাত্রীদের কাছে। পিলগ্রিমস কথার অর্থ হচ্ছে তীর্থযাত্রী, যারা তীর্থযাত্রী হয় তাদেরকে বলা হয় পিলগ্রিমস। তীর্থযাত্রীদের কাছে যেটাকে খুব জনপ্রিয় করেছিল সেটি রামেশ্বরমের শিব মন্দির। ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা কিন্তু আমাদের বাড়ির থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। অর্থাৎ কালামের বাড়িটা কোথায় ছিল? রামেশ্বরমের মসজিদ মোড়ে। সে মসজিদ মোড় থেকে হেঁটে হেঁটে 10 মিনিটে কোথায় চলে যাওয়া যেত? রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দিরে, ঠিক আছে। এবং যেই শিব মন্দিরটা গোটা বিশ্বের কাছে এখনো অত্যন্ত ফেমাস এবং অত্যন্ত জনপ্রিয়। এতটা ভাইব্রেন্ট কালার ওই মন্দিরের মধ্যে, এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর রং মেশানো, বার্নিশ, মানে তুমি না দেখলে কল্পনা করতে পারবে না, এতটা সুন্দর। যাই হোক, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, অর্থাৎ আমরা যে এলাকাটা, একটা মসজিদ মোড়, বুঝতে পেরেছো, সেখানে কিন্তু সেটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা, অর্থাৎ সেখানে মুসলিম ফ্যামিলির সংখ্যা ছিল বেশি। আচ্ছা, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, তাই বলে যে শুধু মুসলিমরা থাকতো তা নয়, সেখানে কিন্তু হিন্দু পরিবারের সংখ্যাও ছিল পর্যাপ্ত, ঠিক আছে, অর্থাৎ বেশ কিছু হিন্দু পরিবারও থাকতো। তাহলে মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে হিন্দু পরিবারের বাস, যেটা বর্তমান দিনে কিন্তু বড়ই অসম্ভব, তাই না? কারণ আমরা জানি এই দেশের কিছু স্বার্থপর মানুষ আমাদেরই ভাই বোন এই মুসলিম সম্প্রদায়ের মানুষদের সাথে এমন বিভেদ তৈরি করেছে, যারা আমরা একে অপরের শত্রু হয়ে উঠেছি, কিন্তু মোটেও তা না। এই সম্পর্ক কিন্তু চির
একান্ত একটা বৃন্তের মতো, একটা কুসুমের মতো, যেমন করে আমাদের বলেছিল কবি বলেছিল কাজী নজরুল ইসলাম যে আমরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। অর্থাৎ আমরা কোনোদিনও আলাদা ছিলাম না, কিন্তু কিছু স্বার্থপর মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করে এই বিভাজনটা এনেছে। তাই আমরা কিন্তু অবশ্যই এই মানুষটার কথা থেকে বুঝতে পারছি যে বিভেদ কিন্তু ছিল না, কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ আমাদের মধ্যে বিভেদ তৈরি করে এই দেশের মধ্যে ক্ষয় তৈরি করার সৃষ্টি করেছে। যাই হোক, তাহলে বলছে কোয়াইট লট অফ হিন্দু ফ্যামিলি সেখানে থাকতো, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। এই যে হিন্দু পরিবার এবং মুসলিম পরিবার, তারা বসবাস করত অ্যামিকেবলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে, মানে ফ্রেন্ডলি। তারা একে অপরের সাথে কিভাবে বাস করতো? বন্ধুত্বপূর্ণভাবে বাস করতো। যে মুসলিম নেইবার্স, মুসলিম প্রতিবেশীদের সাথে হিন্দু যারা যে কয়জন ফ্যামিলি ছিল, ফ্যামিলি মেম্বার্সরা, তারা কি করতো? ফ্যামিলিগুলো এদের সাথে কি বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমরা যে জায়গাটায় ছিলাম, অর্থাৎ মসজিদ মোড়ে, রামেশ্বরমের মসজিদ মোড়ে, সেখানে একটা পুরনো মসজিদ ছিল, মানে উপাসনা গৃহ, মুসলিমদের উপাসনা গৃহ, তাকে আমরা মসজিদ বলি, ইংরেজিতে বলে মস্কিউ। ইন আওয়ার লোকালিটি, সেটা ওই রামেশ্বরমের লোকালিটিতেই, ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যা আরতির জন্য বা সন্ধ্যা উপাসনার জন্য প্রতিদিন নিয়ে যেতেন। বুঝো কিন্তু, I had not the I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. দেখো, আমার বাবা ওখানে গিয়ে যখন ঈশ্বর আরাধনা বা আল্লাহর আরাধনা করতেন, তখন আল্লাহর উদ্দেশ্যে তিনি যে দৈব মন্ত্র উচ্চারণ করতেন, যে কথাগুলো তিনি পড়তেন বা বলতেন, সেগুলো কিন্তু সব কি ভাষায়? অ্যারাবিক ভাষায়। কি ভাষায়? অ্যারাবিক ভাষায়। চ্যান্টেড মানে আওড়ানো বা উচ্চারণ করা, যাদের অর্থ, সেই প্রেয়ারের অর্থ কিন্তু আমার কাছে যথেষ্ট পরিষ্কার ছিল না। অর্থাৎ আমি যখন ছোট, আরবি ভাষায় পিতা আল্লাহকে, ঈশ্বরকে কি করছেন? তিনি তার আরতি করছেন, তাকে অর্চনা করছেন। তাহলে সেই কথাগুলো যেগুলো বাবা বলতেন, সেগুলো কিন্তু আমার কাছে তখন পরিষ্কার নয়, স্বাভাবিক হওয়ার কথাও নয়। একটা ছোট্ট শিশুর কাছে অ্যারাবিক ভাষাতে যেগুলো বলা হচ্ছে, ঈশ্বরকে নিবেদন করা হচ্ছে, সেগুলো তার কাছে জলের মতো সোজা হবে এমনটা কিন্তু মোটেও নয়। তাই সেগুলো কিন্তু আমি ভালো করে বুঝতাম না যে বাবা কি বলছে। দেখো তারপরের লাইনটা দেখো কিভাবে স্পিরিচুয়ালিটি ডেভেলপ হয়েছে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু একটা জিনিস যেটা আমার মধ্যে বিশ্বাসটা চলে এসেছিল, আমি নিজেকে পুরোপুরি বিশ্বাস দিতে পেরেছিলাম যে না, নিজের থেকে আমার মধ্যে এই কথাগুলো শুনে শুনে আমার মনে একটা বিশ্বাস জন্ম নিয়েছিল। সে কি? আমি নিজেকে বোঝাতে পেরেছিলাম দ্যাট দে রিচ টু গড, দে রিচড গড, তারা কোথায় পৌঁছে যায়? তারা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। যে কথাগুলো বাবা ঈশ্বরকে নিবেদন করতে গিয়ে উচ্চারণ করছেন, সেই কথার প্রত্যেকটা শব্দ কোথায় পৌঁছে যাচ্ছে? ঈশ্বরের কাছে। ছোট বয়সে আমি সেটা বুঝে গিয়েছিলাম, সেই ছোট বয়সে আমি সেটা বুঝে গিয়েছিলাম, সেটা কোথায় পৌঁছে যাচ্ছে? ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. হ্যাঁ, ওয়েটিং ফর হিম। আচ্ছা, বাবা যখন সেই প্রার্থনা গৃহ থেকে প্রার্থনা করে, সেই আমাদের এলাকায় থাকা পুরনো মসজিদ থেকে প্রার্থনা করে বেরোতেন, তখন বাবার জন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, শুধু মুসলিম ভাইয়েরাই নয়, বিভিন্ন ধর্মের মানুষেরা বাবার সাথে সাক্ষাৎ করার জন্য বাইরে বসে থাকতো। কোথায় বসে থাকতো? মসজিদের বাইরে। ঠিক আছে, বাবার সাথে ইন্টারাক্ট করার জন্য, বাবার সাথে কথাবার্তা বলার জন্য সবাই বাইরে বসে থাকতো। কেন কেন বসে থাকতো দেখি তো। Many of them offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকেই বাবাকে বেরিয়ে আসার পরে কথাবার্তা একটু বলেই তার হাতে একটা জলপূর্ণ বাটি তুলে দিত। বোলস অফ ওয়াটার, জলপূর্ণ একটা বাটি তুলে দিত। Who would dip his fingertips in them and say a prayer. এবং পিতা কি করতেন? ওই জলপূর্ণ বাটিটার মধ্যে তার আঙ্গুলটাকে নিমজ্জিত করতেন। জলপূর্ণ বাটিটাকে, তার বাটিটার মধ্যে তার আঙুলটাকে নিমজ্জিত বা আঙুলটাকে চোবাতেন। ওই চোবানো ইংরেজি কিন্তু কি বললো? ডিপ। চোবাতেন। ইন দেম, তাদের মধ্যে, অ্যান্ড সে প্রেয়ার। তারপরে বাবা ওই জলটার মধ্যে আঙুল ডুবিয়ে একটা প্রার্থনা উচ্চারণ করতেন। কি করতেন? প্রার্থনা উচ্চারণ। এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু একটা হলি ওয়াটার, অর্থাৎ পবিত্র জল। আমরা জানি যখন খুব কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ধার্মিক বিশ্বাসে আমরা কি ঈশ্বরের জল এনে তার গায়ে দিলে তার শুশ্রূষা বা তার
স্বাস্থ্যের উন্নতির মঙ্গল কামনা করে থাকি, সেটাই। তা ওইখানে বাবা প্রেয়ার করে বেরিয়ে আসতো, তারপরে এরকম জল পূর্ণ বাটি নিয়ে হাজির হয়ে যেত। বাবা সেই জলের মধ্যে আঙুল চুবিয়ে প্রার্থনা করতেন ঈশ্বরের উদ্দেশ্যে, এবং সেই জলটা কি হতো দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। ইনভ্যালিডস মিনস সিক বা অকেজো লোক, যে মানুষগুলো অথর্ব হয়ে গেছে, চলতে পারছে না, হয়তো প্যারালাইজড বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এমন ফ্যামিলির মেম্বার্সরা এখানে আসতো, বাবার থেকে মন্ত্রপুত জল নিয়ে যেত, নিয়ে যেয়ে তারপরে তাদেরকে সেটা ওই অসুস্থ ব্যক্তিগুলোকে দেওয়া হতো। কাজ হতো নাকি দেখি, এগুলোর মধ্যে এগুলো কি কোনো সুপারস্টিশিয়াস, মানে এগুলো অন্ধবিশ্বাস নাকি আদৌ কাজ হতো দেখি। I also remember people visiting our home to offer thanks after being cured. Definitely it works. It worked. এটা কাজ করেছিল। বাবার ওই মন্ত্রপুত জল নিয়ে যাওয়ার পর সেই ফ্যামিলির লোকেরা যখন তাদের সেই অসুস্থ মানুষটার গায়ে দিত বা তাদেরকে দিত, তারপর যখন তারা সুস্থ হতো, আমার মনে পড়ে জানো যে সুস্থ হওয়ার পর বহু মানুষ আসতো বাবার কাছে, এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করতো বা থ্যাঙ্কস জানাতো। কি জানাতো? থ্যাঙ্কস জানাতো, যে জয়নুলুদ্দিন বাবু আপনার ইসেতে কাজ করেছে, ঈশ্বরের কৃপায় বা আল্লাহর কৃপায় আমার বাড়ির লোকটা সুস্থ হয়ে উঠেছে, এই কথা বলতো কিন্তু, এটা প্রমাণ। আচ্ছা, ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কস দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা সর্বদা একটা কথাই বলতো, আমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে লাভ নেই, ওনার কাছে করো, উনি মহাকৃপাবান। মার্সিফুল, দ্য পার্সন হু হ্যাজ মার্সি, হ্যাঁ, টু আদার্স। এমন এক ব্যক্তি যে অন্যকে দয়া বা কৃপা করতে পারে, তাকে কি বলা হয়? মার্সিফুল। এটা কে? গড। ঠিক আছে, তাহলে এই আল্লাহ বা গড সেই হচ্ছে সেই মহাকৃপাবান, যার দয়াতে বা যার আশীর্বাদে সেই অসুস্থ লোকটা সুস্থ হয়ে উঠেছে। দেখো, কালামের পিতা কি ক্রেডিট নেওয়ার ব্যাপারটা নেই কিন্তু, তাই তো? আজকালকার দিনে কিন্তু সবই, যে কোনো একটা প্রেজেন্টেশনের পেছনে মানুষ কিন্তু ক্রেডিটটা নিতে চায়, এবং ক্রেডিটটা যদি তাকে দেওয়া না হয়, ডেফিনেটলি দ্য পার্সন কি ফিলস ব্যাড, তার মনটা খুব খারাপ লাগে, ইস আমি করলাম, আমার উপরে নাক ডগায় প্রেজেন্ট করলাম, আমি আমার নামই নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু মানুষ আছে যারা বড় বড় কর্মকাণ্ড করে অথচ নামের আশা করে না কিন্তু, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু নাম যশের লোভটা নেই। এই ধরনের মানুষগুলো কিন্তু সত্যি ইউনিক পার্সন। সেখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে ওই যখন থ্যাঙ্কস করতে আসতো, জানাতে আসতো, তখন বলছে, হেসে বলতো, আমায় থ্যাঙ্কস করো না, ওই ঈশ্বরকে করো, উনি কৃপাবান, ওনার দয়াতেই এটা সম্পূর্ণ হয়েছে, এইভাবে বলতেন। আচ্ছা দেখো।